আজকের এই ভিডিওতে আমরা শিখব ক্লাস 12 এর এ ও আই সেকশনের ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া অর্থাৎ এরিয়া রূপে নির্দিষ্ট সমাকল। আজকের এই ভিডিওতে আমরা কনসেপ্ট নেব এবং বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার মাধ্যমে আমরা দেখে নেব যে এখান থেকে কী ধরনের কোশ্চেন এইচএস এক্সামে আসে। সম্পূর্ণ বাংলায় ভিডিওটা হবে, তোমরা চিন্তা করো না ইংলিশে লিখেছি বলে, বাংলাতে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করে দেব এবং কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে কনসেপ্টটা আরও ক্লিয়ার করে নেব। এবং আশা করা যায় আজকের ভিডিওতে আমরা যে ধরনের কোশ্চেন দেখব সেই ধরনেরই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, এটা আমি ধরে চলছি, কারণ সমস্ত রকমের কোশ্চেন আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমরা বইয়ের এক্সাম্পল দেখে সমস্ত এক্সাম্পলগুলো, এসএন দে বইয়ের সমস্ত এক্সাম্পলগুলো তোমরা গুলে খেয়ে নেবে, অর্থাৎ একবার দেখে নেবে, দেখে নিয়ে যেগুলো কঠিন লাগবে সেগুলো নিজে করার চেষ্টা করবে এবং এই কনসেপ্ট ইউজ করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ উদাহরণের বাইরে কিন্তু অঙ্ক দেওয়ার চান্স খুবই কম এবং দিলেও উদাহরণের টাইপেরই অঙ্ক দেবে। আর আজকের এই ভিডিওতে আমরা মোস্ট কমন যেগুলো এইচএস এক্সামে আসে সেগুলো তো কভার করবই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসো, যা করাচ্ছি সেগুলো রাফলি লেখো এবং কোশ্চেনগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে আমি টুকবো, তোমরা সলভ করবে, আর না পারলে আমাকে দেখে দেখে করবে, কোনো অসুবিধা নেই। চলো একসাথে আমরা শিখি ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া। ডেফিনাইট ইন্টিগ্রেশন তো অবশ্যই আমরা ব্যবহার করব, কিন্তু কার এরিয়া বার করব? ভালো করে কার এরিয়া বার করব? আমরা বের করব যদি এটা এক্স অ্যাক্সিস হয় এবং এটা ওয়াই অ্যাক্সিস হয়, আমরা কার্ভের আন্ডারের এরিয়া, মানে কোনো একটা কার্ভ অর্থাৎ কোনো একটা অপেক্ষকের গ্রাফ, তার নিচের যে এরিয়াটা সেই গ্রাফটা এক্স অ্যাক্সিসের সাথে, মনে করো এক্স অ্যাক্সিসের কোনো একটা পয়েন্ট এ, কোনো একটা পয়েন্ট বি, তো এই যে এ এবং বি, এই এ বির মধ্যে এই কার্ভের কতটা অংশ আছে, অর্থাৎ এই এরিয়াটুকু আমরা বের করব। ওকে, ব্যাস আমাদের এইটুকু এরিয়া আমরা বের করব। কোনো একটা, ভালো করে শোনো, কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টে কোনো একটা গ্রাফের কত অংশ আটকে আছে এবং সেই অংশটা এক্স অ্যাক্সিসের সাথে কতটা এরিয়া ক্রিয়েট করছে। এরকম সিমিলারলি তোমরা ওয়াই অ্যাক্সিসের সাথেও এরিয়া দেখতে পাবে। এই যে মনে করো এরকম একটা গ্রাফ আছে, তো ওয়াই অ্যাক্সিসের সাথেও একটা এরিয়া করে। মনে করো ওয়াই এর এখানে এ আছে, এখানে মনে করো বি আছে, তো এইটুকু এরিয়া বের করব আমরা, এই এ থেকে বি। গ্রাফটা কিন্তু যে কোনো ফাংশনের হতে পারে, ওকে, গ্রাফটা কিন্তু যে কোনো ফাংশনের হতে পারে। আমি বলছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সরি দেখো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, এটা এক্স ইকুয়াল টু এফ ওয়াই। বিষয়টা হয়তো গুলিয়ে যাবে যে এখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স হলো, এখানে এক্স ইকুয়াল টু এফ ওয়াই কেন হলো? কোনো ব্যাপার না, তোমরা এখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স লিখলেও হবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স লিখলেও হবে। আমি এটা লিখলাম তার একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি, ঠিক আছে? এখানেও তুমি ওয়াই ইকুয়াল টু এফ এক্স লিখলেও হবে, তুমি যে কোনো গ্রাফ করতে চাও না কেন। তুমি যদি চাও এই গ্রাফের এই যে কার্ভটা আছে, এই কার্ভের তুমি ওয়াই অ্যাক্সিসের আন্ডারে এরিয়া বের করতে চাও, তাহলে তুমি এটাও করতে পারো, কোনো ব্যাপার না, এরকম কোনো স্পেসিফিক নয়, ঠিক আছে? যে কোনো কার্ভের তুমি যে কোনো অ্যাক্সিসের সাথে এরিয়া বের করতে পারো। মনে করো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এইটুকু পয়েন্টের মধ্যে এরিয়া বের করবে, তাহলে টেনে দাও এই পয়েন্ট সোজাসুজি, সরি আমি বেঁকা বেঁকা টানছি, সোজা টানলে ঠিক হয়ে যাবে। তো কোন এরিয়াটুকু হবে? এইটুকু এরিয়া, ঠিক, ব্যাস এইটুকু এরিয়া হবে। তুমি যে কোনো গ্রাফের যে কোনো অ্যাক্সিসের সাথে এরিয়া বের করতে পারবে। আই হোপ ক্লিয়ার হয়েছে। এবার এই এরিয়া বের করার ফর্মুলাটা কি হবে? আমি ধরে নিয়ে চলছি তোমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন করতে পারো, কারণ দেখো এটা তো ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রয়োগ করছি, আমরা অ্যাপ্লিকেশন করছি, তো যে কোনো চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন করার আগে সেই চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হওয়া চাই। আমি ধরে নিচ্ছি তোমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন জানো। তো এবার আমি তোমাদেরকে একটা জিনিস শেখাচ্ছি যে কিভাবে তোমরা এরিয়াটা বের করবে। দেখো কোনো একটা ফাংশন, সেই ফাংশনটা যদি তুমি ওয়াই অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের সাথে যদি এরিয়া বের করতে চাও, যে ভালো করে দেখো এক্স অ্যাক্সিসের সাথে এরিয়া বের করতে চাও এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে এরিয়ার ফর্মুলাটা হবে
যে পয়েন্ট থেকে শুরু হবে এবং যেখানে শেষ হবে এই পয়েন্টগুলোও বের করা আমি শেখাবো, কোনো চাপ নেই, কোনো চাপ নিও না, ফর্মুলাটা জাস্ট দেখো। এ থেকে বি কিভাবে দেখো করছি, এ থেকে বি এই অংশের এরিয়া আমরা বের করব। ভালো করে দেখো, তোমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে পারো, আয়তক্ষেত্র যদি এইটুকু দৈর্ঘ্য মনে করো এক্স হয়, এইটুকু যদি দৈর্ঘ্য যদি এ ওয়াই হয়, তাহলে এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? এরিয়া ইকুয়াল টু এক্স ওয়াই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা সেই ছোটবেলার কনসেপ্ট ইউজ করেই আমরা এরিয়া বের করব, খুব বেশি জটিলে যাব না, সহজ থেকে জটিল করব এবং বুঝে বুঝে করব। দেখো আমি যদি বলি এই গ্রাফের ওপর কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত হবে, এই পয়েন্টটা মনে করছি আমি, হ্যাঁ এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, বা এই পয়েন্টটা আমি মনে করছি, ঠিক আছে, এই পয়েন্টটা আমি র্যান্ডম একটা পয়েন্ট তুলে নিলাম, এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে। ভালো করে দেখো, যে কোনো এই গ্রাফের উপর যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। ওকে, এক্স কমা ওয়াই, ঠিক, কারণ অজস্র বিন্দু আছে যাদের সম্মিলিত ফল হচ্ছে এই গ্রাফটা, এই একটা বিন্দু। তোমরা তো ছোটবেলায় পড়েছো একটা সরলরেখা বা বক্ররেখার উপরে অজস্র বিন্দু থাকে, তো এই বিন্দুগুলোর সমষ্টি হচ্ছে এই গ্রাফটা। এবার যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তুমি যদি নির্দিষ্ট বলো যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি বলছি এক্স কমা ওয়াই, মানে কি এইটুকু ডিস্টেন্স আসবো, তারপরে ওয়াই ডিস্টেন্স যাব, ঠিক। তাহলে দেখো এইটুকু ডিস্টেন্স কত, এ ডিস্টেন্স, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এ কমা সামথিং, এই সামথিংটা কত বের করব। ভালো করে দেখো, আমি তো বলেছি কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এবার আমরা দেখছি কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, গ্রাফের নাম কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাই আমরা এক্স ওয়াই এর বদলে এফ এক্সও বসাতে পারি, ঠিক। ওয়াই মানে কি এফ এক্স, ওয়াই এর যা মান এফ এক্স হলো তাই মান, তোমরা বসালাম। তাহলে যদি আমি পার্টিকুলার বলি এ বিন্দুতে, তাহলে দেখো এক্স বিন্দুতে মানে যদি এক্স ডিস্টেন্সে এ ডিস্টেন্সে কি হবে, তাহলে এক্স ডিস্টেন্সে তোমার এক্স কমা এফ এক্স, এক্স ডিস্টেন্সের স্থানাঙ্ক কত এক্স কমা এফ এক্স, ঠিক। তাহলে এ ডিস্টেন্সে কত হবে এ কমা এফ এ, বি ডিস্টেন্সে কত হবে বি কমা এফ বি, তাহলে এ কমা এফ এ, বি কমা এফ বি, ঠিক। তো এটাই হচ্ছে আমাদের বিষয়, আর কিছুই না, প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে চাইছি। তো যাই হোক, এবার দেখো আমরা কি করব, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বের করব, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া সবকটাকে যোগ করলে আমাদের এইটুকু এরিয়া বের হয়ে যাবে। এটা তোমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনে শিখেছো, আমি তবু একবার রিভাইজ করে দিচ্ছি। এবার দেখো এইটুকু ডিস্টেন্স কত, এইটুকু ডিস্টেন্স কি এক্স অ্যাক্সিস বরাবর খুবই ক্ষুদ্র একটা ডিস্টেন্স, তো এইটুকু ডিস্টেন্স হবে ডিএক্স, তোমরা সবাই জানো ডিএক্স। তাহলে প্রস্থ কত হবে একটা আয়তক্ষেত্রের ডিএক্স। আচ্ছা এবার দৈর্ঘ্য কত হবে, এই দৈর্ঘ্যটা এফ এ, এই দৈর্ঘ্যটা এফ অফ সামথিং। এবার যদি আমি র্যান্ডম যে কোনো দৈর্ঘ্য বলি, ঠিক আছে, যে কোনো পয়েন্টের দৈর্ঘ্য বলি, সেটা কি হবে এফ অফ এক্স, ঠিক, এফ অফ এক্স, কারণ এদিকে যদি আমি যাই এক্স ডিস্টেন্স গেলে কত ডিস্টেন্স পাবো উপরে এফ অফ এক্স, এক্ষুনি তোমাদেরকে দেখালাম। তাহলে আমাদের যে কোনো র্যান্ডম পয়েন্টের দৈর্ঘ্য কত হবে এফ অফ এক্স, ঠিক। তাহলে এফ অফ এক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ঠিক। এই নির্দিষ্ট পয়েন্টের জন্য হবে আমাদের এফ অফ এ, তাহলে এইটুকুর জন্য হবে এফ এ ইন্টু এফ এ, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে এ ইন্টু এফ এ, কিন্তু এটা তো পার্টিকুলার একটা ক্ষেত্রফল, আমরা তো চাই সমস্ত আয়তক্ষেত্রের যে কোনো র্যান্ডম পয়েন্টের ক্ষেত্রফল চাই, তাই জন্য আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলাম, ঠিক। এবার দেখো এটা যেহেতু এটা অনেক বড় একটা জায়গা, মানে ছোট 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 রেক্ট্যাঙ্গেলের সাম, তাই জন্য এই সামটাকে বলার জন্য আমরা ইন্টিগ্রেশন দিই, এবং কোথা থেকে কত এ থেকে বি, ব্যাস। এইটা হচ্ছে খুব সহজে আমি বললাম বাংলা ভাষায়, তোমরা টেকনিক্যাল ডেফিনেশনটা ডেফিনাইট ইন্টিগ্রেশনে পড়েছো, হয়তো অনেকের মনে নেই, তাই জন্য আমি জিনিসটাকে রিকল করলাম আরেকবার, ঠিক আছে। দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে তাদেরকে যোগ করে দিলাম, একটা আয়তক্ষেত্রের এরিয়া বের করলাম, করে সবাইকে যোগ করে দিলাম, মানে ইন্টিগ্রেশন করে দিলাম, কোথা থেকে কত অবধি এ থেকে বি অবধি, ঠিক। এটা একদম বাংলা ভাষায়। আচ্ছা এবার সূত্রটা তো আমরা পেয়ে গেলাম, তাহলে কি হবে সূত্রটা এফ এক্স ডিএক্স, এটা কোন অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, ঠিক। আচ্ছা যদি বলে ওয়াই অ্যাক্সিস, তাহলে কি হবে সূত্রটা সেম ভাবে
যে পয়েন্ট থেকে বলবে সেই পয়েন্ট থেকে যে পয়েন্ট অবধি শেষ হবে সেই পয়েন্ট। তাহলে এ থেকে বি মনে করছি, আমি মনে করছি, মনে করো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, মনে করছি আমি। তো এটা যেহেতু এফ এক্স হয়েছিল, এটা হবে এফ ওয়াই, ঠিক, ডিওয়াই। ক্লিয়ার হয়েছে? এবার এফ ওয়াই কোথায় পাবে, এফ এক্স কোথায় পাবে, এবি কোথায় পাবে, সেগুলো বের করে আমি সব শেখাবো, চাপ নেই। শুধু জাস্ট এই জিনিসটা দেখো যে এক্স অ্যাক্সিস হলো এফ এক্স ডিএক্স আর ওয়াই অ্যাক্সিস হলো এফ ওয়াই ডিওয়াই। বাট এটা একটুখানি ভিজুয়ালাইজ করাটা ইম্পর্টেন্ট, কারণ কাজ আছে পরে, সেজন্য আমি একটু এটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করলাম। পুরো পারফেক্ট ডেফিনেশন আমি দিলাম না, কারণ ডেফিনাইট ইন্টিগ্রেশনে তোমরা শিখেছো, সেটা বলে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। দুটো সূত্র আমরা পেয়ে গেলাম, এই দুটো সূত্র দিয়ে আমরা করব অঙ্ক। তো চলো আমরা অঙ্ক দেখে নিই, এবং অঙ্ক করতে গিয়ে আমরা বেশ কিছু কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট দেখব, কিছু কিছু গ্রাফ দেখব, প্যারাবোলার গ্রাফ, তোমার স্ট্রেট লাইনের গ্রাফ, বা তোমার উপবৃত্ত, বৃত্ত, এই সমস্ত গ্রাফগুলো আমরা দেখব, ঠিক আছে? তো করছি, সাথে সাথে তোমরাও করো, বোঝো, শেখো। তো চলো অঙ্কে যাওয়া যাক। ফার্স্ট অঙ্ক দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত ওয়াই অক্ষ এবং y ইকুয়াল টু 2a রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। কিভাবে করবে এই ধরনের অঙ্ক দিলে? আমাদের যে অধিবৃত্তটা দিয়েছে তার সমীকরণ এটা, y অক্ষ তো আমাদের জানি কোনটা, y ইকুয়াল টু 2a সরলরেখা সমীকরণ এটা। তো এই ধরনের অঙ্ক করার জন্য কি করবে দেখো, আমি গোড়া থেকে বলছি। প্রথমে না তোমরা একটা চিত্র আঁকবে, এরকম জাস্ট গ্রাফটা এঁকে নিলে, এবং এদিকে দেবে এক্স, এটা ওয়াই, এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, তোমরা এঁকে নিলে। এবার y ইকুয়াল টু 4ax অর্থাৎ যে কার্ভ, এটা একটা কার্ভ, এটা কিসের ইকুয়েশন? অধিবৃত্তের ইকুয়েশন বলাই আছে। তো এর ইকুয়েশনটা যদি আমরা গ্রাফে প্লট করি, কিরকম দাঁড়ায়? এই যে এরকম একটা অধিবৃত্ত দাঁড়ায়, ঠিক আছে, যার ভার্টেক্সটা অরিজিনে এবং এর যে নাভি হচ্ছে এখানে এ কমা 0-তে অবস্থিত, ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা আমাদের ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রিতে ছিল। যদি মনে না পড়ে এই মুহূর্তে, তোমরা কিন্তু বইটা খুলে দেখে নেবে, যে সমস্ত রকমের অধিবৃত্তের সমীকরণ একটু দেখে নেবে, উপবৃত্তের সমীকরণ দেখে নেবে, সরলরেখার সমীকরণ দেখে নেবে, বৃত্তের সমীকরণ একটু দেখে নেবে, ঠিক আছে? নইলে কিন্তু হবে না, কারণ আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট আমাদের লাগবে। তো যাই হোক, আমি এটা এঁকে দিলাম। এবার দেখো y ইকুয়াল টু 2a, এবার না তোমাদের যে রেখাটা দেবে, আমি এখানে সলিউশন করছি, যে রেখাটা দেবে সেই রেখাটাকে তোমরা হয় রাফে করতে পারো, না এমনিই করতে পারো। এখানে y ইকুয়াল টু 2a, এটাকে তোমরা লিখবে y ইকুয়াল টু mx প্লাস c, mx প্লাস c আকারে সাজাবে। দেখো তাহলে y ইকুয়াল টু, এখানে x নেই, তার মানে 0 ইন্টু x আমরা লিখতে পারি, প্লাস 2a। এই সিটা কি? y অক্ষের ছেদিতাংশ, তার মানে এরকম একটা জায়গা, কোনো একটা জায়গা ছেদিতাংশ, ঠিক আছে? y অক্ষের ছেদিতাংশ মানে y অক্ষকে ছেদ করছে কোথায়? একটা বিন্দুতে, c বিন্দুতে, ঠিক। আচ্ছা, এই জিরোটা কি বা এই এমটা কি? এমটা হচ্ছে নতি, যে সরলরেখাটা হবে তার নতি, তোমরা সব জানো এগুলো, ঠিক। তাহলে এই যে একটা বিন্দু এবং এই যে নতি, এই দুটোরকে আমরা মাথায় রেখে আমরা সরলরেখাটাকে ড্র করব, ঠিক। তাহলে দেখো এখানে সি বলতে কোনটা? এখানে 2a, আর এম বলতে কোনটা? 0, তার মানে নতি শূন্য। এবার নতি কাদের শূন্য হয়? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা নতি শূন্য হয়, তার মানে যে রেখাটা আমাদেরকে দিয়েছে সেটা এক্স অক্ষের সমান্তরাল, এবং সেটা কোন বিন্দু থেকে কাট করছে? y অক্ষকে 2a, 0, মানে 0, 2a বিন্দুতে, ঠিক। দেখো এ যদি এইটুকু একক হয়, আমি এই বরাবর এ লেন্থটাকে এখানে প্লট করতে পারি। দেখো এ, তাহলে এটা এ। আচ্ছা, এটা যদি এ হয় তাহলে 2a হবে এখানে নিশ্চয়ই, তাহলে এখানে হচ্ছে 0, 2a, ব্যাস আমরা পেয়ে গেলাম। এবং এটা হবে এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা সরলরেখা, ঠিক। তাহলে এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা সরলরেখা। তো এবার এই যে অধিবৃত্তটাকে আমি যদি একটু বড় করে দিই, তাহলে দেখো এবারে আমাদের কোনটুকু অঞ্চলের ক্ষেত্রফল চেয়েছে, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এই অধিবৃত্তটা y অক্ষ এবং y ইকুয়াল টু 2a, এটা আমাদের y ইকুয়াল টু 2a, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 4ax। দেখো তিনটের কমন অঞ্চল কোথায়? তিনটের কমন অঞ্চল হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল চেয়েছে, ঠিক। এবার এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল তোমরা কি করে বের করবে? ভালো করে দেখো, আমি তোমাদেরকে কি বলেছিলাম, y অক্ষের সাথে যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে কি সূত্রটা হবে? সূত্রটা হবে এরকম, ইন্টিগ্রেশন অফ fy dy, ঠিক, fy dy। এবার fyটা কোত্থেকে বার করবে? খুব ভালো করে দেখো, এই গ্রাফটা নেবে, এই গ্রাফটা নিয়ে শুধুমাত্র yটাকে একদিকে রাখবে, ঠিক। তোমরা এই যে সরল রেখার ব্যাপারটা, এটা রাফে করলেও হবে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার দেখো যদি আমি y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাকে fy টার্মে কি করে লিখবো ভালো করে দেখো, y স্কোয়ার ইকুয়াল টু 4ax,
এফ ওয়াই মানে ওয়াই যুক্ত সব টার্মগুলো থাকবে। ভালো করে দেখো, তাহলে এফ ওয়াই বলতে আমরা ওয়াই স্কোয়ার বাই 4a ইকুয়াল টু এক্স। দেখো এক্সটাকে সিঙ্গেল একদিকে রাখলাম, বাদ বাকি ওয়াই স্কোয়ারের সাথে সমস্ত কিছুকে আমি অ্যাড করে নিলাম, তো এটাই হচ্ছে এফ ওয়াই। ঠিক আছে, সো এখানে এফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4a। ঠিক, ওয়াই স্কোয়ার বাই 4a, এক্সটাকে সিঙ্গেল রাখলাম, বাদ বাকি ওয়াই এর সাথে সমস্ত কিছুকে জুড়ে নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে এফ ওয়াই। এটাই হচ্ছে ওয়াই এর ফাংশন। ক্লিয়ার হয়েছে? এইভাবে তোমরা এফ ওয়াইটাকে বার করবে। যদি এফ এক্স বার করতে বলতো তাহলে ওয়াইটাকে একদিকে রাখতে সিঙ্গেল, বাদ বাকি এক্স এর সাথে সমস্ত কিছুকে অ্যাড করে নিতে, করে নিয়ে যে টার্মটা পেতে সেটা হচ্ছে এফ এক্স। তো এইভাবে তোমাদেরকে এফ এক্স এফ ওয়াইটা বার করতে হবে। সুতরাং রেখাঙ্কিত, এরকম এই ছবিটা তোমরা অবশ্যই আঁকবে, ছবি না আঁকলে কিন্তু নাম্বার দেবে না। রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। ওকে, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি হবে? কোথা থেকে কোথায় ভালো করে দেখো, এখান থেকে শুরু হচ্ছে, দেখো এখান থেকে শুরু হচ্ছে অঞ্চলটা, এখানে গিয়ে শেষ হচ্ছে, তার মানে 0 থেকে 2a। ঠিক, 0 থেকে 2a, ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু 0 থেকে 2a। কি হবে? এফ ওয়াই dy। গ্রেট। এবার এটা মান কত, এটার মান কত হবে? 0 থেকে 2a। এফ ওয়াই মানে কত এসেছিল? ওয়াই স্কোয়ার বাই 4a। গ্রেট, ওয়াই স্কোয়ার বাই 4a, আর এটা হচ্ছে dy। এবার তোমরা জানো 4a কনস্ট্যান্ট, তাহলে 1/4 বাইরে চলে আসবে, 1/4a। এবার দেখো ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে? ওয়াই টু দি পাওয়ার 3/3, কারণ যে কোনো একটা সামথিং ওয়াই টু দি পাওয়ার n dy, এটা যদি ইন্টিগ্রেশন করি আমি a থেকে b, এটা করলে কি দাঁড়ায়? এটা করলে দাঁড়ায় ওয়াই টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এবার যেহেতু প্লাস c না, এটা যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রেশন, তাই জন্য a থেকে b, লোয়ার লিমিট আপার লিমিট। ঠিক, তো সেরকমই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে করব যে ওয়াই 2 প্লাস 1 মানে কত? 3, আর n প্লাস 1 মানে 3, ওয়াই টু দি পাওয়ার 3/3, কোথা থেকে? 0 থেকে 2a। তো ওকে, এবার দেখো ওয়াই এর জায়গায় 2a বসাবো, একবার মাইনাস করে ওয়াই এর জায়গায় 0টা বসাবো, যেহেতু 0 থেকে 2a, তাহলে কি হবে? 4a। ওয়াই এর জায়গায় 2a বসালে কত হবে? 2a কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3। গ্রেট। এবার ভালো করে দেখো 8a কিউব, এই তিনটা এখানে চলে আসবে, তাহলে 4 3 12। এটা মানে তো পুরোটাই 0 বাদ দাও, তাহলে শুধু এইটুকু নিয়ে ক্যালকুলেট করবো, তাহলে 4 3 12a। দেখো 2 কিউব মানে 8, a কিউব মানে a কিউব, তাহলে 8a কিউব। গ্রেট। দেখো এখান থেকে 4 2 8, 4 3 12, a স্কোয়ার, তাহলে 2/3 a স্কোয়ার বর্গ একক। ঠিক, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, 2/3 a স্কোয়ার বর্গ একক। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ না, আমি এটাকে দেখো এইটুকুর পরে কাটাকুটিটা তো তোমরা পারবে। কাটাকুটি করলে কত আসবে? কাটাকাটি করলে আসবে এখানে, কোথায় করব আমার তো জায়গাও নেই। দেখো আশা করি ক্যালকুলেশন তোমরা পারবে। 2/3 a স্কোয়ার বর্গ একক। তোমরা এক লাইন উত্তরটা লিখে দেবে যে অতএব এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 2/3 a কিউব a স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তোমরা আনসারটা লিখে দেবে। দেখো আমি যদি এই অবধি করতে পারি বা করে দিই তোমাদেরকে, এই অবধি করাটা যদি শিখিয়ে দিই, আমি এইটুকু তোমাদের থেকে আশা করতে পারি যে এরপরে তোমরা করতে পারবে, কারণ ডেফিনাইট ইন্টিগ্রেশন করা কিন্তু তোমরা শিখেছো। আর যদি না শেখো তাহলে কিন্তু আগে ওটা শিখতে হবে, তা নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন করা বেকার। আগে ওটা শেখো, তারপর এটা করবে। ঠিক, তাহলে আমরা নেক্সট অঙ্কে মুভ করি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax বক্ররেখা এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের একটি খসড়া রেখাচিত্র অঙ্কন করো এবং উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক, খসড়া রেখাচিত্র মানে কি? খসড়া রেখাচিত্র কথার অর্থ হলো, আমি একটু আগে যেরকম তোমাদের গ্রাফটা আঁকলাম, একে লাইন দিয়ে দাগ কেটে দেখালাম যে কোন অংশের ক্ষেত্রফলটাকে আমাদের নির্ণয় করতে হবে, সেটাকেই বলা হয় খসড়া রেখাচিত্র। আমাদের বলে কনফিউজ করছে, বাট আমরা জানি বিষয়টা কি। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি আমরা যেভাবে অঙ্কগুলো করি সেইভাবেই অঙ্কটা করব। ঠিক আছে,
তো দেখো আমরা প্রথমে এই গ্রাফটা আঁকবো, তারপরে এই সরল রেখাটা আঁকবো, এঁকে দেখবো আমাদের কোন ক্ষেত্রের ক্ষেত্রফলটা চাই, ঠিক? তো চলো আমরা করি। এই যে ইকুয়েশনটা বা এই যে কি বলে এটাকে, সমীকরণটা, এই সমীকরণটা কিসের সমীকরণ? আমি এটা দেখে বুঝতে পারছি যে এটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? বৃত্তের হচ্ছে এটা দ্বিঘাত, যে কোনো দ্বিঘাত সমীকরণই হচ্ছে বৃত্তের সমীকরণ। এর কিছু ক্রাইটেরিয়া থাকে, এটা দেখে বোঝা যাচ্ছে যে বৃত্তের সমীকরণ। দেখো আমরা সমীকরণটাকে প্রথমে লিখছি, এক্স স্কোয়ার প্লাস ইকুয়ালস টু 2ax, ঠিক? এটাকে আমি এরকম করতে পারি, এক্স স্কোয়ার 2axটাকে এবারে আনছি মাইনাস 2ax। কেন বলো তো? 2ax দেখলে না আমার না হাত চুলকায় এক্স স্কোয়ারের পাশাপাশি আনতে, কারণ এটাকে পারফেক্ট স্কোয়ার বানানো যাবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা আমরা করতে পারি। এবার পরের লাইন এটাকে পারফেক্ট স্কোয়ার বানাবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এ। তাহলে একটা পারফেক্ট, এটাকে পারফেক্ট স্কোয়ার বানাতে গেলে একটা এ স্কোয়ার যোগ করতে হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ab 2xa প্লাস এ স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্র যাবে। একটা এ স্কোয়ার এদিকে অ্যাড করেছি, তাহলে একটা স্কোয়ার আমরা এদিকেও অ্যাড করে দিই, হয়ে গেল আমাদের কমপ্লিট অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, ব্যাস। তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দেখো একটা বৃত্তের সমীকরণ কি ছিল, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, যেখানে হচ্ছে আলফা কমা বিটাটা হচ্ছে আমাদের সেন্টার, আর এটা হচ্ছে আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র কোথায়? আলফা কমা বিটা, আর রেডিয়াস বা ব্যাসার্ধটা কত একক? এ একক, ঠিক আছে? তো এটা আমাদের জেনারেল বৃত্তের ইকুয়েশন ছিল, আমরা জানতাম। আর এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশন থেকে সাজানো হলো, তাহলে এটার সাথে এটা তুলনা করে আমরা লিখতে পারি যে এটি একটি বৃত্তের সমীকরণ, এটি একটি বৃত্তের সমীকরণ, সমীকরণ যার কেন্দ্র কোথায় আছে? আলফা কমা বিটা মানে এ কমা 0। দেখো এখানে আলফা বলতে এ, তাহলে এ কমা 0, ঠিক? সেন্টার হচ্ছে এ কমা 0 এবং ব্যাসার্ধ এ একক, ওকে? তো খসড়া এবার পাশে লিখবে, খসড়া রেখচিত্রটি হলো, তাহলে এখানে লিখছো খসড়া রেখচিত্রটি হলো, পাশে খসড়া রেখচিত্রটি হলো, এইখানেই আমরা করব, ওকে? তো প্রথমে কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে এঁকে নিই, এবার একটা বৃত্ত আঁকবো। দেখো বৃত্তের কেন্দ্রটা কোথায় বলেছে? এ কমা 0-তে, তাহলে মনে করো একটু এটুকু একটা এ একক, আচ্ছা আর একটু, হ্যাঁ ঠিক আছে এরকমই থাক। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধও বলেছে এ একক, তাহলে এইটুকু আমাদের ব্যাসার্ধ হবে। আর এক্স অক্ষের উপরে কেন্দ্র থাকা মানে কি, এটা এরকম দেখতে হবে, টাচ করবে। বৃত্তটাকে বৃত্তের মতো আঁকতে পারলাম না যদিও, বাট একটু বুঝে নিতে হবে যে এটা, হ্যাঁ এটা একটা বৃত্তের, তোমরা কিন্তু যতটা পারবে চেষ্টা করে পারফেক্ট করার, দরকার হলে পেন্সিল দিয়ে আঁকবে। তো ব্যাস, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ কমা 0, গ্রেট। আমরা সবে একটা ধাপ করেছি। এবার y ইকুয়াল টু এক্স সরল রেখা, y ইকুয়াল টু এক্স সরল রেখা মানে কোনটা? y ইকুয়াল টু এক্স মানে কি, সেটা সবসময় মূল বিন্দু দিয়ে পাস করবে, কারণ 0,0 বিন্দুটা এখানে স্যাটিসফাই করবে, ঠিক আছে? এটা সবসময় মূল বিন্দু দিয়ে পাস করবে এবং এর নতি হবে সবসময় 45 tan 45 অর্থাৎ 1, মানে এর আনতি কোণ 45 ডিগ্রি। তার মানে এটা যদি 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, তাহলে এর অর্ধেক থেকে, তো এটা হচ্ছে আমাদের, সরি এটা মূল বিন্দু দিয়ে পাস করাতে পারলাম না, তো এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে পাস করানো একটা সরলরেখা, যেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, ঠিক? এটা তোমরা জানো, y ইকুয়াল টু এক্স মানে মূল বিন্দু দিয়ে পাস করা একটা সরলরেখা যার আনতি কোণ 45 ডিগ্রি, ওকে? তো দেখো খুব ভালো করে দেখো, এবার কোন অক্ষ বলেছে? এইটা আর এইটা, মানে এই দুটো দ্বারা সীমাবদ্ধ। দেখো ভালো করে দেখো, আমি যদি বলি এই রেখাটা আর এই রেখাটা, এই বৃত্তটা এবং এই সরল রেখাটা, এইটার দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হতে পারে? এইটুকু হতে পারে, ঠিক? এইটুকু হতে পারে, আবার এই বড় জায়গাটা হতে পারে, এই বড় জায়গাটা হতে পারে, কিন্তু আমাদের চেয়েছে কি, ক্ষুদ্রতর ক্ষেত্রের একটি খসড়া, মানে ক্ষুদ্রতর অঞ্চলটা আমাদের চেয়েছে, ঠিক আছে? বড় জায়গাটা আমরা নেব না। তাহলে খুব ভালো করে দেখো,
এই বিন্দুটাকে আমরা বের করতে পারবো, এই বিন্দুটা কত, ঠিক এই বিন্দুটা যদি আমরা বের করতে পারি, এই বিন্দুটা অবশ্যই বের করতে পারবো। দেখো এই বিন্দুটা মানে কি, এই রেখাটা বৃত্তটাকে যেখানে কাট করেছে, তার মানে এই যে সরল রেখা y ইকুয়াল টু এক্স, এটা যদি আমাদের 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি আমাদের 2 নম্বর সমীকরণ হয়, তাহলে 1 আর 2 সলভ করব, করে x আর y এর মান পাবো, সেই যেটা পাবো x, y, সেটাই হচ্ছে এই বিন্দুটা। কারণ সবসময় ছেদবিন্দু বের করার নিয়ম কি, দুটো সমীকরণকে সমাধান করে যেটা পাবো সেটা হচ্ছে ছেদবিন্দু সমীকরণ হয়, ঠিক। বেশ, এটা তো পেয়ে যাচ্ছি, আর এটা তো 0,0 তে ছেদ করছে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে 0 আর এটা একটা সামথিং বিন্দু পাবো। তো সেই বিন্দুর রেসপেক্টে আমরা কাজ করব তারপরে। তাহলে চলো সমাধানটা করে নিই, করে আমরা বিন্দুটা দেখে নিই কত আসছে। তো আমি এটা মুছবো, তোমরা একটু টুকে নাও এটা, ঠিক আছে। তো দেখো আমরা কি করব, 1 আর 2 কে সমাধান করব। চলো তাহলে 2 থেকে, তাহলে 1 and 2 ইমপ্লাইজ, তোমরা লিখবে যে 1 ও 2 কে সমাধান করে পাই, অথবা এটা লিখলেও হবে। কি লিখবে, যে এখান থেকে y এর মানটা তুলে এখানেও বসাতে পারি আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস y এর জায়গায় x, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2ax। গ্রেট, তাহলে 2x স্কোয়ার, এখানে কি লিখবো, 2x স্কোয়ার ইকুয়াল টু 2ax। গ্রেট, ওকে, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার, এক্সটাকে পেরে আনবো মাইনাস ax ইকুয়ালস টু 0। গ্রেট, তাহলে দেখো এক্সটাকে কমন নিচ্ছি, and x minus a, দেখো x into x minus equal to 0, অতএব x equal to 0 or x equal to a, x minus a equal to 0, দুটো সংখ্যার গুণফল, এটা তো তোমরা জানোছ, বাচ্চাবেলা থেকে শিখে আসো, আমি আর বলছি না। x equal to 0 আর x equal to a, এই দুটো বিন্দু আমরা পাচ্ছি। তাহলে x equal to 0 এর জন্য y এর মান কত হবে, দেখো x equal to 0 এর জন্য x equal to 0 implies y equal to 0, এই সমীকরণে বসাচ্ছে x equal to 0 মানে y equal to 0, আবার x equal to a, x equal to a মানে কি, এখানে a বসাচ্ছে, তাহলে y equal to a, অতএব ছেদবিন্দু দুটি হলো, ছেদবিন্দু দুটি হলো a, a 0,0, দেখতেই পাচ্ছি। তাহলে এটা 0,0 আর এটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, a, গ্রেট, হলো a, a, তাহলে এইটুকু ডিস্টেন্স আমাদের a, আর এইটুকু ডিস্টেন্স এটা আমাদের a, ঠিক আছে। ব্যাস, এবার আমাদের কি চাই, তাহলে দেখো এই সরল রেখাটা কি হবে, তাহলে এই পয়েন্টটা কি হবে, a, ঠিক, তাহলে এটা হচ্ছে a। তাহলে দেখো 0 থেকে a অবধি আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। কোন ফাংশনের, ভালো করে দেখো, আমরা যদি বৃত্তের ইন্টিগ্রেশন করি, 0 থেকে a অবধি বৃত্তের ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এই গোটা এই ত্রিভুজ আকৃতির যে এরিয়াটা পাচ্ছি, ঠিক আছে, এই এখান থেকে শুরু করে এই গোটা এরিয়াটা পাবো। আবার যদি আমি সরল রেখাটার আন্ডারে এরিয়াটা ক্যালকুলেট করতে যাই, তাহলে কি হবে, আমাদের এই ত্রিভুজটার এরিয়াটা পাবো। তাহলে এই গোটা এরিয়া মাইনাস ত্রিভুজটার এরিয়া যদি করি, তাহলে এই এরিয়াটা পাবো আমরা, ঠিক আছে। তো চলো, এটা আমরা ছবি দেখে বুঝলাম, এবার সেই মতো আমরা করব, ঠিক আছে। তাহলে এটা মুছে নেক্সট পার্টটাও আমি করছি, ঠিক আছে। তো চলো বিষয়টা ভালো করে বোঝো, আমরা যদি এই রেখাঙ্কিত অংশের এরিয়াটা আঁকতে চাই, আমরা যদি এটাকে ছোট্ট করে যদি আঁকি, দেখো এইটুকু আছে, এইটুকু আছে, সরি, এইটুকু আছে, এইটুকু আছে, ভালো করে বোঝো, ভালো করে বুঝবে, হ্যাঁ। আমি যদি গোটা বৃত্তের এরিয়াটা বের করতে চাই, এই বৃত্তের আন্ডারে কতটা এরিয়া আছে সেটা যদি বের করি, এবং এই সরল রেখার আন্ডারে কতটা এরিয়া আছে সেটা যদি বের করি, ঠিক, তাহলে এইটুকু, এই গোটা বৃত্ত আর এই সরল রেখার আন্ডারে এরিয়া, তাহলে গোটা বৃত্ত থেকে এইটুকু এরিয়া যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমরা এইটুকু এরিয়া পাবো। এটাই হচ্ছে আমাদের মেন প্রসেস। তাহলে বৃত্তের আন্ডারে কতটা এরিয়া আছে সেটা বের করার জন্য কি করব, বৃত্তের ইকুয়েশনটাকে, যেহেতু এটা এক্স অ্যাক্সিসের সাথে আবদ্ধ এরিয়ার কথা আমরা দেখতেই পাচ্ছি, বৃত্তের এই সমীকরণটাকে এফ আকারে লিখবো। কিভাবে, দেখো ওয়াই স্কোয়ারটাকে একদিকে রাখবো, মানে ওয়াই যুক্ত টার্মগুলোকে একদিকে নিয়ে যাব, তাহলে 2ax মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার ওয়াই স্কোয়ার মানে কি, ওয়াই করলে রুট 2x মাইনাস এক্স স্কোয়ার, ব্যাস এটাই হচ্ছে আমাদের fx। অতএব fx ইকুয়াল টু, ওয়াইটাকে একদিকে আনলাম, বাদ বাকি এক্স যুক্ত সবকিছুকে এদিকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার, গ্রেট। এবার আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি dx এর সাপেক্ষে, তাহলে আমরা এই বৃত্তের আন্ডারে কত এরিয়া আছে, অর্থাৎ বৃত্তের আন্ডারে কতটা এরিয়া আছে, এইটুকু অংশ আমরা বের করতে পারবো। সেইটুকু অংশ থেকে আমরা সরল রেখার আন্ডারে এরিয়াটা মাইনাস করে দিই। তো চলো
তো এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ থেকে পেলাম। তোমরা লিখবে এখানে 1 থেকে পাই, 1 থেকে পাই বলে এটা লিখবে, ঠিক আছে। এবার 2 থেকে পাই, আর 2 থেকে আর কিছু পাওয়ার দরকার আছে কি? 2 থেকে তো কিছু পাওয়ার দরকার নেই, ঠিক। এখানে দেখো এটাও এফএক্স চাই, তাহলে দেখো এক্সটা একদিকেই আছে, তাহলে এফএক্স ইকুয়াল টু এখানে কত হচ্ছে? এক্সই হচ্ছে না। দেখো ওয়াই ইকুয়াল টু এটা, তার মানে এফএক্স ইকুয়াল টু এক্স, ঠিক। তো ব্যাস এটাই হচ্ছে আমাদের নিয়ম। এবার আমরা কি করব? তোমরা লিখবে যে রেখাঙ্কিত অংশের এরিয়া, ঠিক আছে। এখানে লিখবে রেখাঙ্কিত অংশের এরিয়া বা ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু, কোনটা হবে এটা আমি মুছছি, হ্যাঁ, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য এটা আঁকলাম, ঠিক। এবার দেখো তোমরা লিখবে যে লেখাটা লিখে নেবে যে এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু বড় এরিয়া কোনটা? বৃত্তের এরিয়াটা। বৃত্তের এরিয়াটা কোথা থেকে কোথা? 0 থেকে a, ঠিক। 0 থেকে a, ঠিক আছে। তাহলে এর এফএক্সটা কত? 2ax মাইনাস এক্স স্কোয়ার, ঠিক, ডট ডিএক্স। গ্রেট, এটা হচ্ছে বড় এরিয়া, মাইনাস 0 থেকে a। এর এফএক্সটা কত? এই লাইনের এফএক্সটা কত? মানে এইটুকুর ক্ষেত্রফল বের করার জন্য তো লাইনের এফএক্স লাগবে। লাইনের এফএক্সটা হচ্ছে x, কারণ y ইকুয়াল টু x মানে fx মানেও x, ঠিক আছে। তাহলে x dx, গ্রেট। এবার এটা করে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের এইটুকুর ক্ষেত্রফল, ঠিক আছে। এবার এই ইন্টিগ্রেশনটা তোমরা কিভাবে করবে? তোমরা জানো ইন্টিগ্রেশন করার যে প্রসেস আছে, সেই প্রসেস করলে তোমরা এটা পারবে, ইন্টিগ্রেশনগুলো পারবে। আমি এটা করে আর বেকার টাইম ওয়েস্টটা করছি না, কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে। তো এইভাবে তোমরা এই অঙ্কগুলোর অ্যাপ্রোচ নিতে পারবে। এবার এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে তোমার বৃত্ত না দিয়ে অধিবৃত্ত দিয়ে দিতে পারে, এখানে সরলরেখা দিয়ে দিতে পারে, আমাদের আছে এরকম অঙ্ক, আমরা করব। তো এইভাবে এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে করবে। আর লাস্টের ইন্টিগ্রেশনটা কিন্তু তোমরা ইন্টিগ্রেশন করার পদ্ধতিতে করবে, করলে দেখবে অ্যান্সার যেটা আসবে সেটাই তোমাদের কাঙ্ক্ষিত এরিয়া, ঠিক আছে। অতএব আমাদের এই অঞ্চলের এরিয়া ইকুয়াল টু অত, ঠিক। অত বর্গ একক, অবশ্যই বর্গ এককটা দেবে। দেখো খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক। এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা অধিবৃত্ত আর একটা সরল রেখা, এই ধরনের কোশ্চেন কিভাবে করবে খুব মন দিয়ে কিন্তু কোশ্চেনটা দেখবে, সলভ করার অ্যাপ্রোচটা দেখবে। আগের অঙ্কটা, এই অঙ্কটা করার জন্য একটা ওয়ার্ম আপ ছিল, এটাই হচ্ছে আমাদের আসল ফিল্ডের খেলা। চলো, আগেরটাও এইচএসে এসছে, এটাও এইচএসে এসছে। এই ধরনের অঙ্ক করার সময় তোমরা কি করবে? প্রথমে কি করবে? স্থানাঙ্ক অক্ষটা এঁকে নেবে, কোঅর্ডিনেট অ্যাক্সিস হলো। এবার দেখবে অধিবৃত্তটা তোমরা কোথায় দেখতে পাচ্ছ, মানে অধিবৃত্তটা আঁকবে এর উপর, এর উপর কোথায় দেখতে পাচ্ছ অধিবৃত্তটাকে? তার জন্য কি করতে হবে? আমাদেরকে অধিবৃত্তের ইকুয়েশনটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে, ইকুয়াল টু 4y। তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আকারে আনতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আকারে আনা যায়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আকারে আনা যায়। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তার মানে এই তিনটাকে এপারে নিয়ে চলে যাও, 4 ইন্টু 1/3 ইন্টু ওয়াই। তাহলে a ইকুয়াল টু কত? 1/3। তাহলে নাভি কোথায়? 0,1/3 তে। কেন? ভালো করে বোঝো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই যে অধিবৃত্তটা, এটা কিন্তু ওয়াই অক্ষের বরাবর এরকম একটা অধিবৃত্ত। আমি যদি আঁকি, ঠিক, ব্যাস। যদি এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax থাকতো তাহলে এরকম হতো, আর এখানে যেহেতু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay তাই এরকম, ঠিক। বেশ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এ বিন্দুটা কোথায় থাকবে? নিশ্চয়ই ওয়াই অক্ষের উপরেই থাকবে। ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কোথায়? 0, সেই বিন্দুটা, তাহলে 0,1/3। তাহলে যদি এটাকে 1 একক ধরি, এটাকে যদি আমি 2 একক ধরি, 3 একক ধরি, তাহলে 1/3 মানে কত? সামথিং এরকম একটা জায়গা আছে। তার মানে এই অধিবৃত্তটা, মানে যাই হোক একটা, তুমি এখানে মিডিলেও নিয়ে নিতে পারো 1/3, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। 0,1/3, জাস্ট তুমি একটা নিজের আন্দাজ মতো আঁকলেই হবে, ঠিক। ব্যাস, 0,1/3 বিন্দু। এবার কি হবে? এই সরল রেখাটা আমরা আঁকবো, ওকে। তো চলো সরল রেখাটাকে দেখে নিই। 3x minus 2y plus 12 equals to 0। এই সরল রেখাটাকে আঁকার জন্য কি করব? y equal to mx plus c, এই ফরম্যাটে সাজাবো একে। দেখো 2y-টাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি আমি, আর এটাকে একদিকে রাখছি, 3x plus 12, গ্রেট। 2টাকে এদের সাথে ভাগ করে দিচ্ছি, 3/2x plus 6, গ্রেট। তাহলে
এই সরলরেখাটা যদি আমি y ইকুয়াল টু mx প্লাস সি এর সাথে তুলনা করি, mx প্লাস সি এর সাথে যদি তুলনা করি, তাহলে এর যে ছেদিতাংশ সেটা কোন বিন্দুতে হবে 0,6, ঠিক আছে। y অক্ষকে কোথায় কাট করবে 0,6 বিন্দুতে। তো মনে করো 0,6টা অনেক উপরে চলে আসবে। যদি 0,1/3টা এখানে থাকে তাহলে 6টা মনে করো এরকম একটা জায়গায় থাকবে। তো এনিওয়েজ যেখানে হোক থাকতে পারে। আর একটা জিনিস দেখো, তাহলে 0,6, গ্রেট। এবার দেখো তাহলে এটা একটু নিচে করে দিই আমি, তাহলে দেখতে একটা মানানসই লাগবে। এটা কোনো ব্যাপার না, বাট তোমাদের সুবিধা মতো সাজিয়ে নেবে। তাহলে সি এর মান 6 আসছে, এম এর মান কত আসছে, এম পজিটিভ না নেগেটিভ সেটা দেখবে। এম যদি পজিটিভ হয় তাহলে সরলরেখাটা এরকম যাবে, এম যদি নেগেটিভ হয় তাহলে সরলরেখাটা এরকম যাবে, ঠিক। কারণ এটা মানে কি সূক্ষ্মকোণ, আর এটা মানে কি স্থূলকোণ। ট্যান অফ সূক্ষ্মকোণ মানে সবসময় পজিটিভ, ট্যান অফ স্থূলকোণ মানে সবসময় নেগেটিভ। এগুলো মনে রাখবে, এগুলো জাস্ট অবজারভেশন, ওকে। তাহলে পজিটিভ না নেগেটিভ দেখলে সেই মতো একটা এঁকে দিলে, এবং এটা কিন্তু কখনোই 0,0 বিন্দু দিয়ে পাস করবে না, ঠিক। কারণ 0,0 যদি তুমি এখানে বসাও, y এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 বসাও, তাহলে এপারে 0 এপারে 6 আছে, মিলছে না। তার মানে এটা কখনোই 0,0 বিন্দু দিয়ে পাস করবে না, 0,6 বিন্দু দিয়ে পাস করবে, ঠিক। তুমি যদি x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 6 বসাও, তাহলে 6 = 6 আসবে, তাহলে অলওয়েজ এইখান থেকে পাস করবে, ঠিক। আমি একটু নিচে নামিয়ে নিই, আমার যেহেতু জায়গা নেই, ঠিক। তাহলে কি করবে তুমি, সরলরেখাটা পাস করালে, দেখো পাস করাবে কিভাবে, এইভাবে, যেহেতু এটা সূক্ষ্মকোণ করছে, গ্রেট গ্রেট। কেন এইভাবে পাস করালাম, কারণ সরলরেখাটা কি করছে, এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ করছে, থিটাটা কি হবে, সূক্ষ্ম হবে, ঠিক। তাই জন্য এরকম ভাবে পাস করালাম, ওকে। আমি এটা মুছছি কারণ এটা আমার লাগবে না। তো এইভাবে আমাদের আঁকতে হবে, আঁকাটা শিখে গেলে মানে সব শেষ, গল্প শেষ। আঁকা শেখা মানে কাহিনী এখানে গল্প শেষ, ইতি। এবার দেখো আমি যদি বলি এই সরলরেখার এই অধিবৃত্ত এর আন্ডারে কি কি মানে কোন অঞ্চলটুকু আছে, এই অঞ্চলটুকু না এই অঞ্চলটুকু, দেখো বাউন্ডেড হচ্ছে এই অঞ্চলটুকু, এই বিন্দু থেকে বাউন্ড হওয়া শুরু হয়েছে, এই বিন্দুতে শেষ হয়েছে, এইটা একটা ফুল প্যাকেজ। এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে, বেশ। এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, ঠিক। এবার দেখো বৃত্তের অঙ্কে আমি কোনো নেম ফেম দিইনি তোমাদেরকে, আমি এখানে কিন্তু নাম দেবো, কারণ ওটা সহজে বললাম, ওখানে তো নাম দিলে তোমরা ওইটাই বুঝতে পারতে না। এবার আমরা নাম দেবো, নাম দিয়ে দিয়ে করতে হবে পরীক্ষার খাতায়। এই বিন্দুটার একটা নাম দেবে, মনে করো এ বিন্দু, ঠিক। আর অরিজিন মানে তো ও বিন্দু, এ ও, এটাকে বি বিন্দু নাম দাও, ঠিক। তাহলে এ ও বি ও, এ ও বি এ, ঠিক। তো এই একটা অঞ্চল আছে, এই অঞ্চলের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে ভালো করে, এ ও বি এ। তাহলে এ ও বি এ এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে, ঠিক। ব্যাস, এবার এটা বের করার জন্য আমাদের সেই একই অ্যাপ্রোচ, প্রথমে বড় একটা ক্ষেত্রফল বের করব, সেখান থেকে ছোটটা মাইনাস করে দেবো। চলো করা যাক, এটা তোমরা টুকে নেবে। আমি কিন্তু অঙ্কগুলো খুব ধরে ধরে করাচ্ছি, একটা জিনিস বারবার বলছি, তোমরা কেউ বিরক্ত হবে না, কারণ দেখো এখানে সব ধরনের স্টুডেন্ট তো ক্লাস করছে, তাই জন্য আমি চাই যে সবার মাথায় জিনিসটা ঢুকুক, তাই জন্য 3-4 বার বলছি, তোমরা কিছু মাইন্ড করো না, ঠিক আছে। একটু 2-3 বার শুনে নাও, তোমাদেরই ভালো হবে। সামনেই তো পরীক্ষা, রিভিশন করার দরকার নেই, এটা একবারই এখান থেকে দেখে 2-4টা অঙ্ক প্র্যাকটিস করে পরীক্ষার হলে চলে যাবে। চলো তাহলে দেখো, যদি আমি এটা জাস্ট রাফ করছি, এরকম হচ্ছে। এবার সরলরেখাটা এরকম, ঠিক, অধিবৃত্তটা এরকম, ঠিক। আর মানে ছেদিত অঞ্চলটা কিরকম, এরকম, ঠিক। আচ্ছা এবার দেখো, আমি যদি এইটুকুর ক্ষেত্রফল বের করতে চাই, আমাকে আগে কি করতে হবে, এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক। আবার এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, করে এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা মাইনাস করতে হবে, করলেই আমাদের এইটুকু ক্ষেত্রফলটা চলে আসবে, ঠিক আছে। তবে এটা রাফলি একটা এঁকে দেখালাম জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই যে রেখাটা, এই রেখাটা মানে কতটা ক্ষেত্রফল উৎপন্ন করছে এক্স অ্যাক্সিসের সাথে, সেটা আমাদেরকে আঁকতে হবে, ঠিক। তাহলে এটা একটা নাম দিই আমি ডি এ বি, তাহলে সি দিচ্ছি, সি এখানে ডি দিলাম, ঠিক আছে। তাহলে এ সি ডি বি এ, এটা প্রথমে বার করব, এটা থেকে মাইনাস করব কোনটা, সি এ
ও বি ডি, তাহলে সি এ ও বি ডি। তাহলে প্রথমে সরল রেখার ক্ষেত্রফলটা বের করব, তারপরে এই যে অধিবৃত্তটা এক্স অ্যাক্সিসের সাথে কত ক্ষেত্রফল বের করছে সেটা কোনটুকু, এই নিচেরটুকু আর এই নিচেরটুকু। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তার আগে আমাদেরকে এই পয়েন্টটা বের করতে হবে। এই পয়েন্টটা বের করলে আমরা ডান। এই পয়েন্টটা যত এর যত ভুজ হবে এখানেও তত ভুজ হবে। তো তোমরা দেখো এক এক করে আমরা স্টেপ ওয়াইজ করছি খুব ভালো করে। এই অঙ্কের মতন অঙ্ক যেহেতু পরীক্ষায় দেওয়ার চান্স আছে, তাই জন্য আমি এটাকেই অনেক টাইম দিচ্ছি। আর এরপরে একটা খুব সুন্দর অঙ্ক করাবো যেটা অনেক জটিল, বাট আমি সহজে করিয়ে দেবো, চাপ নেই। দেখো, ছেদ বিন্দু দুটো বের করার জন্য আমাদেরকে দুটো ইকুয়েশন সলভ করতে হবে। তাহলে প্রথমটা আমরা 1 নম্বর নাম দিয়েছিলাম, আচ্ছা এটা ইকুয়াল টু 4y, 1 ও 2 সলভ করে পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে y এর মান আমরা বের করে এখানে পুট করতে পারি। তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে, 3/4 x স্কোয়ার। এখানে পুট করব 3x মাইনাস 2 ইন্টু 3/4 x স্কোয়ার প্লাস 12 ইকুয়ালস টু 0। তো গ্রেট, 2 দুগুণে 4। এবার আমি 2 দিয়ে সমীকরণটাকে গুণ করে দিই, তাহলে 6x মাইনাস 3x স্কোয়ার প্লাস 24 ইকুয়ালস টু 0। এবার আমি কি করব, 3 কমন নিয়ে নিই, -3 কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে -3 কমন নিলে এখানে কত হবে, মাইনাস 2x প্লাস x স্কোয়ার মাইনাস 8 ইকুয়ালস টু 0। আমি জাস্ট সলভ করছি এটাকে আমার মতো করে। তাহলে -3 ইন্টু এটা মানে 0 হবে, ঠিক। তাহলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো 4 দুগুণে 8, তো x স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2 ইকুয়ালস টু 0। সমীকরণটাকে তোমাদের মতো করে সলভ করবে। দ্বিঘাত সমীকরণ সলভ করা তোমরা ক্লাস 10-এ শিখেছো, তাই জন্য আমি করাচ্ছি না। -4x plus 2x minus 8 equals to 0. So from here we get x minus 4 plus 2 x minus 4 equals to 0. X minus 4 into x plus 2 equals to 0. অতএব x equal to 4 or x equal to -2. গ্রেট। এবার কি করবে, নিচে নিচেই করবে তোমরা। আমি বোর্ডের জায়গাটাকে মেকআপ করার জন্য আমি এদিক ওদিক করছি, বাট তোমরা নিচে নিচে করবে। এটার নিচে এটা, এরকম করে করে তোমরা করবে। ঠিক আছে, আচ্ছা নাও এর নিচে এটা। ঠিক আছে, এখানে আমি স্টার্ট দিলাম, এখান থেকে শুরু করছি। নাও x ইকুয়াল টু 4 ইমপ্লাইজ, 1 নম্বরে বসাচ্ছি আমি 3 ইন্টু 4 স্কোয়ার মানে 16/4 ইকুয়ালস টু y, 4 4 16 y ইকুয়াল টু 2f। তাহলে 4,12 একটা বিন্দু পেলাম। তাহলে x ইকুয়াল টু 4 হলে y ইকুয়াল টু 2f, তাহলে 4,12 একটা বিন্দু। ঠিক, তাহলে এক্স ওয়াইটা 4,12 এর সাথে সমান। গ্রেট। আবার x ইকুয়াল টু -2 যদি বসাই, এখানে x ইকুয়াল টু যদি -2 বসাই, তাহলে y ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু -2 ইমপ্লাইজ, তাহলে -2 স্কোয়ার মানে 4, 3 4 12, তাহলে 3। গ্রেট, তাহলে এটা কত হবে, -2 -2,3। তো হলো, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা পেলাম। এবার ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ -2,3 মানে এদিকে, তাহলে -2,3 মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -2,3। তো সুতরাং এখানে লিখবে, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক তোমরা লিখবে, এ বিন্দুর স্থানাঙ্ক -2 3। গ্রেট, এভাবে তোমরা বিষয়টাকে লিখবে। আর এখানে আছে এই যে বি বিন্দুটা, এই বি বিন্দুর স্থানাঙ্ক কোনটা, 4,12। তাহলে 4 আর 12, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 4,12। এইভাবে তোমরা বের করে নেবে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, এটা কোন বিন্দু, -2,0। আর এটা কোন বিন্দু, 4,0। ঠিক, কারণ 4 এসে এখানে আসছি। ঠিক, তো এইভাবে আমরা পুরো বিষয়টাকে আমরা ক্লিয়ার করে নিলাম সমীকরণটাকে সমাধান করার মাধ্যমে। তো এরপরে আমাদের নেক্সট স্টেপটা শুরু হবে। তো তোমরা দেখো আমি বোর্ডটা মুছছি। তো চলো এবার আমরা কি লিখব, এখন এ সি ডি বি এ, এ সি ডি বি এ অঞ্চলের
ক্ষেত্রফল মনে করছি A1, ঠিক? কোথা থেকে কোথায়? -2 থেকে 4, তো -2 থেকে 4, গ্রেট। কোনটার ইন্টিগ্রেশন করব? এক্স অ্যাক্সিসের সাথে যেহেতু আমাদের ক্ষেত্রফলটা বের করব, তাই এখান থেকে fx বের করে তার ইন্টিগ্রেশন করব, ঠিক? তাহলে এখান থেকে fx যদি আমরা বের করি, তাহলে y মানে fx dx, যেহেতু x অ্যাক্সিসের সাপেক্ষে তাই জন্য dx। তারপরে এই y টা আমরা বের করব, ঠিক আছে? রাফে বের করে নেবে, এখান থেকে চোখে মানে দেখলেই বের হয়ে যাবে। y এর মান কত হবে? 3/2 x প্লাস 6, y এর মান এখান থেকে এটা আসবে dx, -2 থেকে 4, ঠিক আছে? ব্যাস, তো এইটা ইন্টিগ্রেশন তোমরা আশা করি পারবে, হয়ে গেল। আবার a c o b d, a c o b d, আবার c, a c a c o d b d c, হ্যাঁ c, মানে এইটুকু রিজিয়নের ক্ষেত্রফল, অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? একটু ধরে নিচ্ছি, সেটা হবে কি, এটাও y dx। আচ্ছা, কত থেকে কত? -2 থেকে -4 +4, গ্রেট। তো এর ওয়াইটা কত হবে? ভালো করে দেখো, এর ওয়াইটা কত হবে? 3/4 x স্কোয়ার, dx, ডান। এবার তোমরা কি লিখবে? অতএব আমাদের কোনটুকু চাই? a o b a, a o b a অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, কোন অঞ্চলের ক্ষেত্রফল? বড় অঞ্চল এটা, তাহলে a1 মাইনাস a2, গ্রেট। a1 মানে এই বড় অঞ্চলের ক্ষেত্রফল, তার থেকে এই ছোটটা মাইনাস করে দিলাম, দিয়ে আমাদের মেন ক্ষেত্রফল চলে আসবে। তাহলে এই ইন্টিগ্রেশন মাইনাস এই ইন্টিগ্রেশন, ঠিক? এটা তোমরা বের করবে, HW, গ্রেট। পারলে তোমরা এখান থেকে ইন্টিগ্রেশনের একটা ভ্যালু বের করে নিলে, a1 এর ভ্যালু হয়ে গেল ওটা, a1 ইকুয়ালস টু সামথিং আসবে, আর a2 ইকুয়ালস টু সামথিং আসবে, তাহলে a1 মাইনাস a2 করে যেটা আসবে সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক? এটা তোমাদের HW। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কত বর্গ একক ক্ষেত্রফল আসছে, আর অবশ্যই শেষে লিখবে যে অতএব আমাদের কাঙ্ক্ষিত অঞ্চলের ক্ষেত্রফল এত বর্গ একক, উত্তরটা লিখবে, 1 নম্বর কিন্তু ওখানে থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের অঙ্ক। এবার এরপরে একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক করব, আমি বোর্ডটাকে ক্লিয়ার করি। দেখো, এই অঙ্কটা কিন্তু দেখে অনেকে ঘাবড়ে যায় যে এত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি জাস্ট এই অঙ্কের হিন্ট দিয়ে দেবো, এবং এটা তোমাদের এসএনদে বইয়ের এক্সাম্পলেও পেয়ে যাবে, 17 নম্বর এক্সাম্পলে আছে, জাস্ট হিন্ট দিয়ে দেবো, এবং পুরো সেম আগের অঙ্ক আমি যেটুকু বলে দেবো সেইটুকু তোমরা শুনে নেবে, বুঝে নেবে, তারপরে কিন্তু আগের অঙ্কটার থেকেও সহজ অঙ্ক হবে এটা। তো চলো বেশি দেরি না করে এটা করি। আমরা প্রথমে কি লিখবো? এই যে অঞ্চলটা দেওয়া আছে, এই অঞ্চলটা অ্যাজ ইট ইজ থাক, চাইলে তোমরা এখানে লিখে নিতেও পারো, কোনো অসুবিধা নেই, লিখে নিতেও পারো তোমরা, হ্যাঁ। এবং এখান থেকে তোমরা কি করবে? এখান থেকে তোমরা একটা ইনইকুয়ালিটি বা একটা অসমীকরণকে আলাদা করবে, আর একটা অসমীকরণকে আলাদা করবে, ঠিক আছে? তো এখানে কি হবে? y x স্কোয়ার থেকে বড় অথবা সমান, আর y মানে এক্সটা বড় অথবা সমান, ঠিক আছে? তো এই দুটো, তাহলে এটাকে 1 নম্বর দেবো না, এটা আমাদের অসমীকরণ, ঠিক আছে? আচ্ছা বেশ, এবার দেখো এই যে অসমীকরণগুলো আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ লেখা হয়ে গেল। এই যে অসমীকরণগুলো আছে, এই অসমীকরণগুলোকে আমরা সমীকরণ আকারে লিখবো, ঠিক? দেখো, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আবার y ইকুয়াল টু এক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার হলো? এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো, এইটা কিসের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, যার আণবিক কোণ 45 ডিগ্রি, ঠিক? তো ব্যাস, এবার কি লিখবো আমরা? যে এক নং দিয়ে অধিবৃত্ত
সমীকরণ ও 2 নং দিয়ে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ যার নতি যার ট্যানজেন্টটা 1 সেই সরলরেখাটা প্রকাশ করা হয়। এটা লিখলে, লেখার পরে তোমরা খসড়া রেখাচিত্রটা আঁকবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। ঠিক, দেখো এবার খসড়া রেখাচিত্রটা কেমন হবে, এই যে সমীকরণটা আছে এই দুটোকে মার্জ করে দেবে। তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay টার্মে লিখতে পারি আমরা। এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 y, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। ওকে, এটা a, তাহলে এটা আপওয়ার্ড একটা প্যারাবোলাকে সূচিত করবে উপরের দিকে। হ্যাঁ, গ্রেট। এবার এর যে বিন্দুটা মানে ওটাকে কি বলে, নাভি কোথায়, 0,1/4 বিন্দুতে। গ্রেট। আচ্ছা, এবার এই যে সরল রেখাটা আছে, এই যে y ইকুয়াল টু x, এটাকে আমরা এখানে আঁকবো। সরল রেখা আমি আঁকতে পেরেছি কি জানি না, বাট তোমরা আঁকবে সুন্দর করে একটু। আচ্ছা, এটা হচ্ছে y ইকুয়াল টু x, আর এটা কি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, দুটো মার্জ হয়ে গেল। এবারে আমাদের কি চাই, আমাদের দেখো এক্স ওয়াইটা কি, এক্স ওয়াইটা সেই সমস্ত বিন্দু যারা এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করে, অর্থাৎ এটাকেও স্যাটিসফাই করবে এবং এটাকেও স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে দেখো যদি এটা সমান হয়ে যায়, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই হয়ে যায়, তাহলে তো এই যে সমীকরণটা পাচ্ছি, তাহলে বিন্দুগুলো কি হবে, এর গায়ে লেগে থাকা সমস্ত বিন্দু, তাই তো। কারণ এটা তো হচ্ছে যে কোনো একটা বিন্দু, আমি তোমাদেরকে শুরুতেই বললাম, এই গ্রাফের উপরে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কি হয়, এক্স কমা ওয়াই, তাহলে প্রত্যেক এক্স কমা ওয়াই গুলো কি হবে, গ্রাফের উপরের বিন্দু। কিন্তু দেখো এখানে সমান সমানও আছে, আবার ওয়াইটা বড় হবে এমনও কন্ডিশন দেওয়া আছে। তো দেখো খুব খুব সিম্পল লজিক, তুমি মনে করো এক্সটাকে 1 ধরো, মনে রাফে মনে করো এক্সটা 1, তাহলে এক্স যদি 1 হয়, ওয়াইটা কত হবে, 1 স্কোয়ার মানে 1, এক্সটাকে মনে করো 2, তাহলে ওয়াইটা কত হবে, 2 স্কোয়ার মানে 4। ঠিক, যদি সমান হতো তাহলে বিন্দুটা হতো 1,1 আর 2,4, যেগুলো এই অধিবৃত্তের উপরে অবস্থিত। এটা আমাদের হয়ে গেছে। কিন্তু যখনই বলে দেবো ওয়াইটা বড়, তার মানে 1,1 হবে না, তখন বিন্দুটা 1,2 হতে পারে, 1,3 হতে পারে, এই সমস্ত বিন্দুগুলো হতে পারে, যেখানে কি ওয়াই অক্ষের যে জিনিসটা বসে থাকবে, অর্থাৎ এই জিনিসটা থেকে বড় হবে। তাহলে 1,2, 1,3 এই সমস্ত বিন্দুগুলো হতে পারে। এবার সেই সমস্ত বিন্দুগুলো কোথায় আছে, দেখো 1,1 বিন্দুটা যদি এটা হয়, তাহলে 1,2 বিন্দুটা কোথায় হবে, এখানে হবে, 1,3 এখানে হবে, এরকম বিন্দু হতে থাকবে। সিমিলারলি এখানে তো 2,4 এর জন্য সিমিলারলি 2,4 যদি এটা হয়, তাহলে 2,5, 6 এরকম করে থাকবে। 2,5টা কোথায় হবে, এখানে। তাহলে দেখো আমাদের যে ইনইকুয়ালিটিটা দেওয়া আছে, সেই ইনইকুয়ালিটি দিয়ে কোন বিন্দুগুলো সূচিত হচ্ছে, এই যে 1 নং প্যারাবোলা বা 1 নং অধিবৃত্তের উপরের বিন্দু এবং ভিতরের বিন্দু। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। সুতরাং এখানে লিখবে, এখানে এক্স স্কোয়ার এইটা যেটা আছে y গ্রেটার অর ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটা দ্বারা 1 নং অধিবৃত্তের উপরের ও ভিতরে অবস্থিত বিন্দুসমূহকে সূচিত করে। ঠিক আছে, তো এটা তোমরা লিখলে, অবশ্যই লিখতে হবে, লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে একটা ইনইকুয়ালিটির ঝামেলা আমাদের চলে গেল। ঠিক আছে, এবার দ্বিতীয় ইনইকুয়ালিটিতে আসি। দ্বিতীয় ইনইকুয়ালিটিতে কি বলছে, একবার সমানও হবে, যদি এটা y ইকুয়াল টু এক্স হয়, তাহলে অবশ্যই এই সরল রেখাটাকে সূচিত করবে, এই সরল রেখার উপরে থাকা যে কোনো বিন্দুকে সূচিত করবে। গ্রেট। আচ্ছা, এবার যদি এক্সটা যদি y এর থেকে বড় হয়ে যায়, তাহলে তুমি একটা জিনিস ভাবো ভালো করে, হ্যাঁ, খুব মন দিয়ে, এই জায়গাটা কিন্তু খুব চাপের আছে। দেখো y ইকুয়াল টু এক্স, মনে করো একটা বিন্দু x এর যে ভুজটা সেটা 1, মনে করো একটা বিন্দু 1 যদি হয়, তাহলে y এর মান কত হবে, 1, তাহলে 1,1 একটা বিন্দু এই সরলরেখার উপরে আছে। 2 যদি হয়, সেম ভাবে y এর মানও 2 হবে, কারণ x ইকুয়াল টু y, তাহলে 2,2।
তাহলে সমস্ত এরকম দেখতে 1,1 2,2 3,3 বিন্দুগুলো এই সরলরেখার উপর লাই করছে। কিন্তু যদি এই এক্সটা বড় হয়ে যায়, অর্থাৎ এই বিন্দুর প্রথম স্থানাঙ্কটা যদি বড় হয়ে যায়, মনে করো 2 না হয়ে এখানে হলো 3,2, এখানে মনে করো 4,2, এরকম যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো কি এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে। তাহলে এই বিন্দুগুলো কিরকম আমরা এখানে প্লট করলে কোথায় পাবো দেখতে? দেখো 3,2 কোথায় আছে, এটা যদি 1 2 3 হয়, তাহলে 2,2 যদি বলি আমি 1 2 2,2 2,2 এখানে আছে। মানে আমি ভুলভাল এঁকেছি গ্রাফটা, তাই জন্য এরকম দেখতে লাগছে, বাট তুমি ভেবে নাও 2,2 যদি এর উপর থাকে, আছে অবশ্যই আছে, 2,2 যদি এর উপর থাকে তাহলে 3,2টা কোথায় থাকবে? তাহলে 3 2 মানে এখানে, বুঝতে পারছো? 3,2 এখানে, 4 2 মানে এখানে। মানে এই যে সরল রেখাটা আছে, সরল রেখার গায়ের বিন্দুগুলো নেব এবং এর ভিতরের দিকের বিন্দুগুলো নেব, তার মানে এই দিকের অঞ্চলের জিনিসটা নেব, ঠিক আছে? ক্লিয়ার? আর প্যারাবোলার কোন দিকের অংশটা নেব? উপরের অংশটা নেব। ঠিক ঠিক এইভাবে অ্যারোগুলো তোমরা খাতাতে দেবে না, আমি জাস্ট তোমাদেরকে অ্যারোগুলো তোমরা দেবে না, তোমরা জাস্ট লিখবে, লিখে লিখে বিষয়টাকে ক্লিয়ার করবে। তাহলে দেখো প্যারাবোলার ইনইকুয়ালিটি থেকে আমরা কি দেখতে পেলাম? প্যারাবোলার ইনইকুয়ালিটি থেকে দেখতে পেলাম যে সমস্ত বিন্দু যেগুলো প্যারাবোলার গায়ে এবং প্যারাবোলার ভিতরে আছে সেগুলোকে আমরা এই ইনইকুয়ালিটি দ্বারা সূচিত করি, এবং এই ইনইকুয়ালিটি দ্বারা আমরা সরলরেখার এপারের বিন্দু এবং সরলরেখার গায়ে থাকা বিন্দুগুলোকে সূচিত করি। তাহলে দেখো দুটোর কমন জায়গা কোনটা? দুটোর কমন জায়গা এটা। তোমরা এই লিনিয়ার প্রোগ্রামিং তারপরে হ্যানাতানা যা তোমাদের আছে সেখানে তোমরা শিখেছো যে দুটো জিনিসের একদিকে এদিকে কমন অঞ্চল, এদিকে যদি অঞ্চল চলে যায়, এদিকে যদি অঞ্চল চলে যায়, কমন অঞ্চল কোনটা হবে? কমন অঞ্চল এটা হবে। তাহলে ওই কমন অঞ্চলটা কিন্তু দুটো ইনইকুয়ালিটিকে একসঙ্গে স্যাটিসফাই করবে, এই কথাটা মাথায় ঢুকলো। কমন অঞ্চলটা দুটো ইনইকুয়ালিটিকে একসঙ্গে স্যাটিসফাই করবে, অর্থাৎ দুটো ইনইকুয়ালিটিকে মার্জ করলে এই যে জিনিসটা, এইটার যে অঞ্চলটা যেটাকে আমরা গ্রাফে দেখবো সেটা কোন অঞ্চলটা? এইটুকু অঞ্চল। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা এই দুটোকে মার্জ করে এটা লেখা হয়েছে, তো এর অঞ্চলটা কোনটা হবে? এই গ্রাফের ভিতরের অঞ্চলটা, এই সরলরেখার অধিবৃত্তের ভিতরের অঞ্চলটা। আমি ছবিটাকে মুছে একবার ক্লিয়ার করে আঁকি, তাহলে ভালো হবে। তাহলে বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা অ্যাপ্রোচটা নেব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, এই জাস্ট এটাকে এঁকে নিই, এক সেকেন্ড। ঠিক, তাহলে আমাদের এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক, এবার তো তোমরা পারবে, বলে দিলাম। তাও লেখাটা আমি লিখে দিই যে আবার, দাঁড়াও এক সেকেন্ড, এটা একটু মুছে দিই। হ্যাঁ, এগুলো তোমরা লিখেছো আশা করি। দেখো ভাই, ম্যাথটা পুরো ভিজুয়ালাইজের জিনিস, তোমরা ভিজুয়ালাইজ করো, লেখা তোমরা নিজেদের মতো যা লিখবে নাম্বার দেবে, বিশ্বাস করো। যেটা এই ছবিটা দেখে তোমরা যেটা বুঝবে সেটা যদি খাতায় লিখে দাও নাম্বার দেবে, গ্যারান্টি। আচ্ছা, এরপরে লিখবে আবার এই দ্বারা, এই ইনইকুয়ালিটি দ্বারা 2 নং সরলরেখার উপরে অবস্থিত 2 নং সরলরেখায় অবস্থিত, উপরে বললে বিষয়টা একটু খারাপ দেখায়, উপরে মানে এই উপরে বোঝানো হয়তো হতে পারে, যে এই দ্বারা 2 নং সরলরেখায় অবস্থিত এবং রেখাটির নিচের দিকে অবস্থিত সমস্ত বিন্দুগুলিকে সূচিত করা হয়। ঠিক আছে, তাহলে এইখানকার যত বিন্দু আছে, এই রেখার নিচে যত বিন্দু আছে সবাইকে সূচিত করা যাবে এবং রেখার উপরে অবস্থিত সবাইকে সূচিত করা যাবে। ঠিক আছে, আচ্ছা বেশ, কেন বলো তো? কারণ এই যে সিম্বলটার মানে কি, এই যে y লেস দ্যান ইকুয়াল টু এক্স, এর মানে কি y এক্স এর থেকে লেস ইকুয়াল টু, মানে y লেস ইকুয়াল টু এক্স, আবার y ইকুয়াল টু এক্স, এই দুটো একসঙ্গে এটা লেখা হয়। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ইকুয়াল টুটা আছে তাই জন্য উপরের সমস্ত বিন্দুগুলোকে সূচিত করবে, আর যেহেতু ওয়াইটা লেস তাই জন্য এদিকের বিন্দুগুলোকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো হয়ে গেল,
হয়ে গেল। এবার আমাদের কি কাঙ্ক্ষিত অঞ্চল বা রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। তো এবারে তোমরা এটাকে কি করবে, সেম ভাবে আগের অঙ্কের মতো কোথায় কোথায় কাট করছে কাট বিন্দুটাকে দেখে নেবে, স্থানাঙ্ক বের করবে, নাম দেবে ও, মনে করো এখানে আমার এ বি ও, এ বি ও, এরকম ভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। আগের অঙ্কটা যদি বুঝে থাকো এটা তোমরা পারবে। তাহলে এবার কি লিখবে, লাস্ট লাইন মানে এরপরে তোমাদের করতে হবে। সুতরাং এই ক্ষেত্রটি, এই অঞ্চলটি চিত্রে রেখাঙ্কিত অঞ্চল, চিত্রের রেখাঙ্কিত অঞ্চল। এইটুকু তোমরা ক্লিয়ার করে দিলে তারপরে এই যে অঙ্কটাকে আগের নিয়মে তোমরা করে নেবে, জাস্ট এই প্যারাবোলা, এই সরল রেখা, এই সমস্ত জিনিসগুলোকে করে নেবে, মিলে তোমরা উত্তর একটা পেয়ে যাবে, সেটা তোমরা লিখে দেবে, দিলে ডান। এবার এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স খুব কম, কিন্তু যদি কোশ্চেন কঠিন হয়, এখান থেকে যদি কঠিন অঙ্ক দেয় তাহলে এই ধরনের কোশ্চেন দেয়, ঠিক আছে। যদি সহজ অঙ্ক দেয় তাহলে এর আগের ধরনের কোশ্চেন দেয়, এর আগের যে কোশ্চেনটা করালাম 3 নম্বর কোশ্চেন, সেই ধরনের কোশ্চেন দেয়, ঠিক আছে। তো এবার সহজ কঠিন আমি তো জানি না যে কিরকম কি দেবে, তাই জন্য সব করে দিলাম। এবং এই যে জিনিসটা, এটা তোমাদের আরো একটা আমি কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এটা এক্সাম্পলও পেয়ে যাবে। এখানে জাস্ট y ইকুয়াল টু মড x একটা সরলরেখা, সেটার আমি পাল্টে দিলাম, এক্সটাকে পাল্টে সেটা করে দিলাম। তো এই অঞ্চলের ক্ষেত্রফল তোমরা বের করবে, প্রয়োজনে উদাহরণের হেল্প নেবে, নিলে তোমরা মোটামুটি একটা জায়গায় চলে যাবে যে এই ধরনের অঙ্ক দিলে তোমরা পারবে, ঠিক আছে। তাহলে আশা করি এটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এটা একটু কঠিন টাইপের অঙ্ক, এই ধরনের অঙ্ক আমি নিজেও করে যাইনি এইচএসে, ঠিক আছে। আমি নিজে রিস্ক নিয়েছিলাম যে করে যাবো না, এটা কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগছে, করবো না। তো রিস্কটা কাজে এসছে, বাট তোমরা কেউ রিস্কটা নেবে না, চাপ আছে, ঠিক আছে। তো এই একটা জায়গা যেখানে আমি জুয়া খেলেছিলাম, অনেক অনেক জায়গায় জুয়া খেলেছিলাম, তো সেগুলো আমার দান লেগে গেছে, যদিও ব্যাকআপ আমার ছিল। তো যাই হোক, এবার আমরা আর একটা অঙ্ক করব, সেই অঙ্কটা করে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে, তোমাদের ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। চলো, তো দেখো এটা একটু ইউনিক টাইপের অঙ্ক, বাট সহজ অঙ্ক। যেহেতু এখানে দেখো রেগুলার যে কার্ভগুলো হয়, অধিবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, এই সমস্ত কার্ভ নেই এখানে, জাস্ট একটা র্যান্ডম একটা কার্ভ দেওয়া আছে। হয়তো অনেকে দেখে ঘাবড়ে যেতে পারে এটা কোন কার্ভের ইকুয়েশন, তাই জন্য এটা আমি করিয়ে দিচ্ছি। সহজ অঙ্ক কিভাবে করবে, অ্যাপ্রোচ নেবে দেখে নাও। যদি এরকম দুটো ফাংশনের গুণফল আকারে থাকে, দুটো লিনিয়ারের গুণফল আকারে, প্রথম কথা তোমরা এটাকে পলিনোমিয়াল করে নিতে পারো, মানে এটা গুণ করে দ্বিঘাত করে নিয়ে তার কার্ভ আঁকতে পারো। আর তার থেকেও সহজ একটা প্রসেস আছে, সেটা আমি তোমাদেরকে বলছি, এটা আমার অ্যাপ্রোচ, আমি যেভাবে করি। দেখো এই তো, এবার অঙ্কটা ভালো করে পড়ো, কি বলেছে, y ইকুয়ালস টু এই কার্ভ আর এক্স অক্ষ, ঠিক এক্স অক্ষ, তার মানে এক্স অক্ষের সাথে কোনো একটা অঞ্চল সে ক্রিয়েট করবে, এবং এক্স অক্ষের সামথিং একটা বিন্দু থেকে সামথিং একটা বিন্দু অবধি আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। এতক্ষণ আমরা তাই দেখে আসছি, যে অক্ষের সাথে বলে সেই অক্ষের সাথে বিন্দুগুলো লেগে থাকে, ঠিক আছে। এখান থেকে এই অবধি হয়তো করতে হতে পারে। এবার সেই বিন্দুগুলোকে আমরা কিভাবে ফাইন্ড করবো, এগুলো বেসিক্যালি এ আর বি, ঠিক, এগুলো বেসিক্যালি এ আর বি। দেখো এটাকে বেশি ইলাবোরেট করছি না, শর্টে বলে দিচ্ছি। তো এখান থেকে কি করে আমরা খুঁজবো, দেখো ভালো করে দেখো, আমরা দেখবো কোথায় কোথায় y এর মান 0 আসছে। দেখো x এর জায়গায় যদি 1 বসাই, ঠিক, x - 1 5 - x, এটা যদি 1 দিই, তো দেখো 1 থেকে x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 - 1 0, 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে y এর মান 0। তাহলে প্রথম একটা বিন্দু পাবো x, y ইকুইভ্যালেন্ট টু, এটাকে ইকুইভ্যালেন্ট বলা হয়, মানে দুটো স্থানাঙ্ক যদি সমান হয় তাদের মধ্যে এই চিহ্নটা ইউজ করা হয়। যাই হোক, এখানে কি বলছে, x y গুলো কি কি হবে, একটা যদি x এর মান 1 হয় তাহলে y এর মান 0 হবে, x এর মান 1 হলে y এর মান 0 হবে, ঠিক। x এর মান যদি 5 হয় তাহলে 5 - 5 0, 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে y ইকুয়াল টু 0, তাহলে 5 0, ঠিক। তাহলে যে বিন্দুগুলো আমরা পাবো এই যে x অ্যাক্সিসের উপরে লাই করবে, সেই বিন্দুগুলো কি কি, 1, 0, 5, 0, কারণ 1, 0 মানে তো x অ্যাক্সিসের উপরেই থাকে, 5, 0 তো x অ্যাক্সিসের উপরে থাকে। যদি এটা -1 আসতো তাহলে -1, 0 হতো, ঠিক। তাহলে ইন্টিগ্রেশন যেটা আমরা করব তার লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে গেছি, ফাংশনটাও আমরা জানি কিভাবে করবো, এফএক্স আকারে করবো, কারণ যেহেতু এটা এক্স অ্যাক্সিসের সাথে ক্ষেত্রফল করলে কি করে, এফএক্স আকারে করে, ঠিক। ওকে,
যদি কেউ গ্রাফটা আঁকতে না পারো, আমি গ্রাফ আঁকাও লাস্টে দেখাচ্ছি, শুধু ক্ষেত্রফল যেহেতু আমরা চাই, তো সেহেতু আমরা কি করতে পারি, যে অতএব ক্ষেত্রফল লিখবে যে এটা বক্ররেখা এক্স অক্ষ দ্বারা ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, কোথা থেকে কোথায়, 1 থেকে 5, এটা তো 1, এটা তো 5, তাহলে 1 থেকে 5 কোনটার, এফএক্স এর, এফএক্স মানে কি, এফএক্স মানে এক্স এর সমস্ত ফাংশন, মানে ওয়াইটা একদিকে রেখে যা আছে তাই, তাহলে এই জিনিসটাই এক্স মাইনাস 1 ইন্টু 5 মাইনাস এক্স 1 থেকে 5 ডিএক্স। গ্রেট, এটা তোমরা পারবে। এবার এটাকে গুণ করে দিয়ে একটা দ্বিঘাত আকারে আনবে, নিয়ে তার ইন্টিগ্রেশন করতে তোমরা পারো, আশা করি তোমরা এটা পারবে ইন্টিগ্রেশন করে, সেটাই হচ্ছে ওর ক্ষেত্রফল। কত উত্তর আছে আমি একটু দেখে তোমাদেরকে বলি, 32/3 বর্গ একক, দেখবি 32/3 বর্গ একক আসছে কিনা, যদি আসে তাহলে তো তোমাদের উত্তর মিলে যাবে, অঙ্কটা ঠিক করেছো, অঙ্কটা ঠিক হবেই, এই ইন্টিগ্রেশনটা ঠিক করে করতে পারলে ঠিক হবেই। ও দেখো এবারে গ্রাফটা আঁকার একটা প্রসেস দেখো, তোমরা তো পেয়ে গেছো 1 আর 5 এই দুটো বিন্দুতে এদের মানটা মানে এক্স অ্যাক্সিসের উপরে লাই করছে আর কি গ্রাফটা, ঠিক? তো দেখো এদের মাঝখানে যে কোনো একটা বিন্দু তুলে নাও, 1 আর 5 এর মাঝখানে মনে করো 4 তুলে নিলে, ঠিক আছে? এক্স এর মান যখন 4 হবে তখন ওয়াই এর মান কত হবে, এক্স এর মান 4 হলে এখানে কত হবে রাফে, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু 4 মাইনাস 1 5 মাইনাস 4, তাহলে এখানে কত হবে 4 মাইনাস 1 মানে 1 ইন্টু 1, তাহলে 1 তাহলে 4, 1 একটা বিন্দু, তাহলে 4, 1 মানে কোথায় আসবে, এখানে 4 আর এখানে 1, তাহলে এখানে একটা বিন্দু আসছে, ঠিক? এবার এদিকে এদিকে চেপে একটা নিয়ে নাও, 2 নিয়ে নাও, তাহলে 2 মাইনাস 1 কত হবে, 2 মাইনাস 1 করলে 1 হবে, আর এখানে 2 তাহলে 3, তাহলে 3ই হবে, 3 হবে, তাহলে 2,3 2,3, ওকে? এবার তোমরা এটাকে জুড়ে দাও, এরকম করে দাও, ঠিক? অথবা আরেকটা বিন্দু নিতে পারো, এখানে 3 এর কোথায় আসছে দেখতে পারো, সেই বিন্দুটাকেও, মানে যতগুলো বেশি বিন্দু তোমরা বের করবে গ্রাফটা আঁকতে তত সুবিধা হবে, ঠিক? তাহলে এই গ্রাফটা আঁকলে একে এখানে তোমরা এবার খসড়া অঞ্চলটাকে চিহ্নিত করে দিলে, এই খসড়া অঞ্চল কিন্তু প্রত্যেকটা অঙ্কে চিহ্নিত করবে, ঠিক আছে? ভালো, এখানে হয়তো এখানে 1 নাম্বার কি 2 নাম্বার থাকে, এই খসড়া অঞ্চল যদি কেউ কিচ্ছু না পারে, শুধু খসড়া অঞ্চলটাকে এঁকে দিয়ে আসে এবং লিখে দেয় যে আমাদের প্রদত্ত বা আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল ইকুয়াল টু এই অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে কিন্তু সে 2, 2.5 অবধি পেয়ে যায় 5-এর মধ্যে, ঠিক আছে? তো যাই হোক, এইখানে আমাদের শেষ হলো আজকের ক্লাসটা। আর তোমাদেরকে আমি বলছি একটা জিনিস, তোমরা এখনো যাবে না, দাঁড়াও আমি বেশ কিছু অঙ্ক তোমাদেরকে বলে দিই, সেই অঙ্কগুলো তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে? এসএনদে বইটা তোমরা খুলে তোমরা ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলে চলে যাও, এবং সেখানে দেখো আমি বেশ কিছু টাইপের বলে দিচ্ছি। উদাহরণ এর অঙ্কগুলো একটু ভালো করে চোখ বোলাবে। উদাহরণে হচ্ছে তোমাদের দুটো সরল রেখা, এই যে উদাহরণ 3 আছে, সমাকলের সাহায্যে y = 2x + 1 y = 0 x = 2 x = 4, এই সরলরেখাগুলি দ্বারা উৎপন্ন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর ট্রাপিজিয়ামের সূত্রটাকে যাচাই করো, দেখে রাখবে, করার দরকার নেই, হাতে ধরে দেখে রাখবে, আশা করি পারবে। এবং এছাড়াও তোমাদের y = উদাহরণ 6 y = x³ + 8 বক্র এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা দ্বিতীয় পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? এটা একটু দেখে রাখবে, করবে হাতে ধরে এই অঙ্কটা। আচ্ছা, তারপরে উদাহরণ 7 y = x × 4 - x, মানে এই ধরনের সিমিলার, এই অঙ্কের মতো সিমিলার অঙ্ক, সেটা একটু দেখে রাখবে। বেশ, উদাহরণ 7 হয়ে গেল। উদাহরণ 8, এটা একটুখানি হাতে ধরে করবে, y² = 4ax অধিবৃত্ত এবং তার দ্বিগুণ কোটি x = b দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করবে, হলো। আচ্ছা, এবারে উদাহরণ 9 দেখে রাখবে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি দেখে রাখবেন, এটা করবে, এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। a10 b22 এবং c31 সমাকলের সাহায্যে তার ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক? এটা করে রাখবে। আরেকটা জিনিস, সমাকলের সাহায্যে উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, সমাকলের সাহায্যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, এইগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে রাখবে। এগুলো যদি অসুবিধা হয় বলবে, আশা করি অসুবিধা হবে না, যা কনসেপ্ট দিয়েছে এই কনসেপ্টের মধ্যেই আছে, জাস্ট করে দেওয়া আছে, দেখে নেবে, দেখে নিলে নিজে নিজে ট্রাই করবে, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। উপবৃত্তের আগের বারে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছিল, তো কম ইম্পর্টেন্ট এবছরের জন্য, বাট তবুও দেখে রাখবে জাস্ট। x² + y² = 16, x অক্ষ x = 1 x = 3 কোটি দুটি দ্বারা প্রথম পাদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আমি শিখিয়েছিলাম কি, অধিবৃত্ত আর একটা সরল রেখার ভিতরে, মানে দুজনার মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল, এখানে বৃত্ত আর সরল রেখার মধ্যবর্তী অঞ্চল এখানে বলেছে, সেটাও শিখিয়েছি যদিও, সেটা একটু দেখে রাখবো। উদাহরণ 10
আর আর বাদ বাকি তো দেখেই দিয়েছি সব। উদাহরণ 15টা তো আমি করেই দিয়েছি, ওটা প্রিভিয়াস ইয়ারও এসেছিল। উদাহরণ 16টা একটু দেখে একটু কঠিন মনে হবে, বাট ওটা দেখবে ভালোভাবে, ওটাও বুঝতে পারবে, ওটাও দেখে রাখবে। উদাহরণ 16। উদাহরণ 18, একটা উপবৃত্ত এবং একটা সরলরেখা। আমরা কি শিখেছি? অধিবৃত্ত আর বৃত্ত, অধিবৃত্তের সাথে সরলরেখা, বৃত্তের সাথে সরলরেখা, এবং এখানে দেখিয়েছে উপবৃত্তের সাথে সরলরেখা। ঠিক, এখানে দেখো সরলরেখার ছেদিতাংশ আকার নেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু অঙ্কটা করা হয়েছে। এই অঙ্কটা তোমরা করবে। উদাহরণ 18, একটা উপবৃত্ত এবং একটা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর অঞ্চলের ক্ষেত্রফল। বেশ, তো আর তেমন কিছু নেই। মোটামুটি সব অঙ্কগুলো এবার চোখ বুলিয়ে দেখে রাখবে, যেগুলো আমি বললাম সেগুলো বেশি বেশি করে দেখে রাখবে। উদাহরণ 27 যেটা আছে, y ইকুয়াল টু a x টু দি পাওয়ার হাফ প্লাস বি এক্স, বক্ররেখাটি 1,2 বিন্দুগামী, এক্স অক্ষ এক্স ইকুয়াল টু 4 সরলরেখা ও বক্ররেখাটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল 8 বর্গ একক হলে এ ও বি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা একটু হাতে ধরে করবে। ঠিক, তো ব্যাস এটাই, আর কিছু না। উদাহরণের অঙ্কগুলো করবে, হাতে ধরে কিছু অঙ্ক যেগুলো বললাম করবে, আর বাদবাকিগুলো চোখ বুলিয়ে দেখবে। ব্যাস, ইউ আর ডান। ওকে, তো আশা করি তোমরা এগুলো পারবে, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এওআই থেকে আমি কথা দিয়েছিলাম একটা ভিডিও বানাবো এবং কম্প্যাক্ট ভিডিও বানাবো, তো বানিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক ক্লান্ত হয়ে গেছি এতক্ষণ ক্লাস করানোর পরে। তোমাদের সাথে আবার দেখা হবে, আমি নতুন কোনো একটা টপিক নিয়ে আসছি, ওয়ান শট। আর এর আগে আমি এওডির একটা ভিডিও বানিয়েছিলাম। এওডি ওটা কি যেন বানিয়েছিলাম, ভুলে গেছি। চরম অবমান, ওই চরম অবমান, ওই ভিডিওটা তোমরা দেখবে, ওটা ওয়ান শট, ওটা খুব ইম্প্যাক্টফুল হবে এর মতনই। ওটা একটু দেখে নেবে। যদি অসুবিধা থাকে কারোর, যদি ওই চ্যাপ্টারটা ক্লিয়ার থাকে তাহলে দেখো না, সময় নষ্ট করো না। ঠিক, তাহলে চলো, টাটা, বাই বাই। আর যদি কোনো টপিক তোমাদের অসুবিধা হয় বলো, আমি চেষ্টা করছি এই কদিনের মধ্যে যতটা সম্ভব আমার দ্বারা হয় আমি করার। ঠিক আছে, তো চলো, টাটা, গুড নাইট, বাই বাই।